প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। ইতোপূর্বে প্যারেটো কাম্যতা বা প্যারেটো অপটিমালিটি নিয়ে পড়তেছিলাম। আজকে প্যারেটো কাম্যতার যে প্রান্তিক শর্ত আছে সেই শর্ত নিয়ে আমরা আলোচনা করব এবং এজওয়ার্থ বক্সের সাহায্যে আমরা দেখব যে প্যারেটো কাম্যতা কীভাবে অর্জন করা যায় ভোগের ক্ষেত্রে। তার আগে আরেকবার একটু বলে নেই যে প্যারেটো কাম্যতা কী বা প্যারেটো অপটিমালিটি কী। প্যারেটো কাম্যতা বলতে কোনো দেশের সম্পদের ব্যবহারের এমন একটা পরিস্থিতি বোঝায় যে পরিস্থিতিতে উপাদান উৎপন্নের বন্টন পুনর্বন্টন দ্বারা এমন একটা সিচুয়েশন এসে গিয়ে দাঁড়ায় যে অবস্থায় কোনো একজন ব্যক্তির ক্ষতি না করে অপর কোনো ব্যক্তির মঙ্গল করা যায় না, অর্থাৎ একজনের ক্ষতি করেই কেবল আরেকজনের উন্নতি করা যায়। এরকম একটা পরিস্থিতিকে বলা হয় প্যারেটো কাম্যতা। আমরা যদি উদাহরণ দেই যে কোনো এক দেশে দুজন ভোক্তা আছে, একজন এ আর একজন বি। এ এর উপকার হচ্ছে 10 একক, বি এর উপকার হচ্ছে 20 একক। তাহলে এই দেশের সর্বসাকুল্যে উপকারের পরিমাণ হচ্ছে 30 একক। এটা হলো প্রাথমিক একটা অবস্থা আমরা বিবেচনা করি। এখন যদি আমরা পরিবর্তিত কোনো ব্যবস্থা বিবেচনা করি, যে ব্যবস্থায় আসলে সম্পদের বন্টন পুনর্বন্টন বোঝানো হচ্ছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি ধরা হয় যে হ্যাঁ, এ ব্যক্তির উপকারের পরিমাণ আগের অবস্থায় থাকলো, অর্থাৎ 10 একক থাকলো, বি ব্যক্তির উপকার কোনো ক্রমে 20 একক থেকে বাড়িয়ে 21 একক করা সম্ভব হলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দুইজনের যে সার্বিক উপযোগ সেটা বেড়ে হয়ে যায় 10 যোগ 21 = 31 একক। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যে প্রাথমিক যে পরিস্থিতি নেওয়া হয়েছিল, যেখানে 20 একক উপকারের কথা বলা হয়েছে, তার তুলনায় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে উপযোগ বা উপকার বেড়ে গেল। কত বেড়ে গেল? সার্বিকভাবে 1 একক বেড়ে গেল, 30 একক থেকে হয়ে গেল 31 একক। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতি কিন্তু অর্থনীতির জন্য কাম্য, ঠিক আছে, প্রাথমিক অবস্থা নয়। এভাবে সম্পদের বন্টন পুনর্বন্টন বা উপাদান উৎপন্নের বন্টন পুনর্বন্টন দ্বারা অর্থনীতিতে এমন একটা পরিস্থিতি যদি পাওয়া যায় যে পরিস্থিতিতে গিয়ে আসলে ভোক্তা এ কে ক্ষতিগ্রস্ত না করে বিকে উপকৃত করা না যায়, তাহলে সেই অবস্থাটাকে বলবে প্যারেটো অপটিমালিটি। কেমন, বিষয়টা আর একটু বলি। যদি এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে এ কে 1 একক ক্ষতিগ্রস্ত করে বিকে 1 একক উপকার করা সম্ভব হচ্ছে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ কে ক্ষতি না করে বিকে উপকার করা যাচ্ছে না। এখানে সম্পদের পূর্ণ দক্ষতাপূর্ণ একটা পরিস্থিতি আসবে। একে প্যারেটো বলতেছে, এটা প্যারেটো দক্ষতাপূর্ণ সম্পদের পূর্ণ ব্যবহার, অর্থাৎ প্যারেটো কাম্যতা এখানে অর্জিত হয়েছে। এটা বোঝানোর জন্য প্যারেটো কতিপয় শর্তের সাহায্য নিয়েছেন। তার মধ্যে এক হচ্ছে বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, অর্থাৎ আমরা যে পণ্যের কথা বলবো বা উপাদানের কথা বলবো, সেই পণ্য এবং উপাদান অসংখ্য ক্রেতা বিক্রেতার মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ক্রয় বিক্রয় হবে। দ্বিতীয়ত হচ্ছে পণ্য ও উপাদান ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। দ্বিতীয়ত হচ্ছে যে পণ্য এবং উপাদান ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য কীরকম? আমরা অর্থনীতির ক্ষেত্রে জানি যে একদম পণ্য এবং উপাদানকে ডেল্টা পরিমাণ এককে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা সম্ভব হবে, এরকম একটা পরিস্থিতির কথা, এরকম একটা অনুমিত শর্তের কথা এই প্যারেটো কাম্যতায় ধরা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে এমআরএস এবং এমআরটিএস ক্রমহ্রাসমান, অর্থাৎ দ্রব্যের যে প্রান্তিক বিনিময় হার এবং উপাদানের যে প্রান্তিক পরিবর্তনশীলতার হার, সে দুইটা ক্রমহ্রাসমান হবে নিরপেক্ষ রেখা বা সম উৎপাদন রেখা মূল বিন্দু থেকে উত্তল হবে, এটা ধরে নেওয়া হয়েছে। 4 নম্বরে হচ্ছে যে সরকারের হস্তক্ষেপহীনতা, এমন একটা অর্থনীতির কথা বিবেচনা করা হচ্ছে যেখানে
সরকার বাজারে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। 5 নম্বরে হচ্ছে যে বাহ্যিকতাহীন অর্থনীতি। আমরা বাহ্যিকতার কথা জানি যে দুজন বা দুটি পার্টির মধ্যে পারস্পরিক ইন্টারাকশনে ফলাফল যদি তৃতীয় পার্টির উপর পড়ে তাহলে তাকে বলা হয় বাহ্যিকতা। এরকম বাহ্যিকতাপূর্ণ অর্থনীতির কথা ধরা হচ্ছে না, বাহ্যিকতাহীন অর্থনীতি ধরা হচ্ছে যেখানে থার্ড পার্টির উপর কোনো প্রভাব পড়বে না। তো এটা গেল এক অনুমিত শর্ত। তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে যে অপেক্ষক প্রদত্ত। দুটো অপেক্ষক পাওয়া যাবে, একটা হচ্ছে উপযোগ অপেক্ষক আর একটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। এই দুটো অপেক্ষক দেয়া থাকবে। এটা গেল 6। 7 নাম্বার হচ্ছে বা শেষ অনুমিত শর্ত হচ্ছে দুটি দ্রব্য, দুজন ভোক্তা, দুটি উপাদান এবং দুজন উৎপাদনকারী থাকবে অর্থনীতিতে। এরকম একটা পরিস্থিতি বিবেচনা করে ওয়েলফ্রেডো প্যারেটো একটি দেশের ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত বিবেচনা করা হয়েছে, প্রান্তিক শর্ত বিবেচনা করেছেন। যে প্রান্তিক শর্ত আমরা বোঝার জন্য এখন আমরা বোর্ডে যাব। শিক্ষার্থীরা, আমরা যদি বোর্ডে যাই তাহলে দেখব যে ভোগের ক্ষেত্রে প্যারেটোর কাম্য শর্ত হচ্ছে MRS(XY), এটা হচ্ছে এ ব্যক্তির, এটা সমান হবে কার সমান হবে? MRS(XY) বির সমান হবে। অর্থাৎ এ ব্যক্তির XY দ্রব্যের যে প্রান্তিক বিনিময় হার সেটা বি ব্যক্তির XY এর প্রান্তিক বিনিময় হারের সমান হবে। কার সমান হবে? এটা X এবং Y দ্রব্যের অনুপাতের সমান হবে, PX/PY এর সমান হবে। এটা হচ্ছে প্যারেটোর ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত। এখন এটা বোঝার জন্য যে কিভাবে এই শর্ত পূরণ করলে একটা দেশে ভোগের ক্ষেত্রে প্যারেটো অপটিমালিটি বা প্যারেটো কাম্যতা অর্জিত হবে, সেটা বোঝার জন্য আমরা একটা এজওয়ার্থ বক্স নেব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এরকম চতুষ্কোণা একটা বক্স আমরা নেব, যার এদিকে OA এ ভোক্তার অরিজিন, এইদিকে OB বি ভোক্তার অরিজিন, এইদিকে Y দ্রব্য, এদিকেও Y দ্রব্য। লম্ব অক্ষগুলোতে Y দ্রব্য, ভূমি অক্ষগুলোতে স্বাভাবিকভাবে X দ্রব্য। এখন একটি চুক্তি রেখা বা কন্ট্রাক্ট রেখা আমরা পাব। কন্ট্রাক্ট রেখাটা আগেই এঁকে নেই আমরা আমাদের অঙ্কনের স্বার্থে। এরকম একটা চুক্তি রেখা আমরা পাবো OA OB। এর বিভিন্ন বিন্দু আসলে দেখাচ্ছে যে দুজন ভোক্তার মধ্যে যে নিরপেক্ষ রেখা আছে সেই নিরপেক্ষ রেখার স্পর্শক বিন্দু দেখাচ্ছে। কীরকম? আমরা এদিক থেকে যদি নেই তাহলে এ ভোক্তার নিরপেক্ষ মানচিত্র আমরা পাবো। কিভাবে পাবো আমরা একটু দেখে নিই। এটার নাম দিলাম A1, আরেকটা নেই A2, আরেকটা নেই A3। OA মূলবিন্দু থেকে যখন আমরা এদিকে যাব, A1, A2, A3 এই নিরপেক্ষ মানচিত্র আসলে বোঝাবে। যতই আমরা এদিক থেকে এদিকে যাব ততই এ ভোক্তার উপকার বা উপযোগের পরিমাণ বেড়ে যাবে। এটা এ ভোক্তার নিরপেক্ষ মানচিত্র। আবার যখন আমরা এই অরিজিন থেকে এদিকে আসব তখন বোঝাবে যে বি ভোক্তার নিরপেক্ষ মানচিত্র। সেটা কীরকম আমরা অঙ্কন করি। এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, আর এটা হচ্ছে B3। শিক্ষার্থীরা, আমরা যখন A1 বিন্দু থেকে B1 বিন্দু থেকে B2 এবং B2 থেকে B3-তে আসব তখন বোঝা যাবে যে ভোক্তা বি এর উপকার বা উপযোগ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা বিবেচনা করি
এই চুক্তিরেখার তিনটি বিন্দু, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ঠিক আছে, এছাড়াও আরও একটি বিন্দু আমরা এই চুক্তিরেখার বাইরে বিবেচনা করব, সেটা এভাবে আমরা পেতে পারি। এটার নাম দিলাম ই। এই চারটা বিন্দু আমরা বিবেচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা ই বিন্দু যদি বিবেচনা করি তাহলে এখানে আমরা দেখব যে এ এর নিরপেক্ষ রেখা A1 এবং বি এর নিরপেক্ষ রেখা B1 পরস্পরকে ছেদ করেছে। মানে ই বিন্দুতে দুটো রেখা পরস্পরে ছেদ করা মানে হচ্ছে MRS XY A এবং MRS XY B সমান হয়েছে। কিন্তু PX/PY মানে দামের অনুপাতে সমান হবে না, কারণ এই বিন্দুটা দিয়ে যদি আমরা এ এর কি বলে স্পর্শক আঁকি বা ঢাল আঁকি, যেটা দামের অনুপাত দেখাচ্ছে, সেটা কিন্তু এরকম হয়ে যাবে। আবার বি নিরপেক্ষ রেখা B1 এর যদি স্পর্শক আঁকি, সেটা এরকম হয়ে যাবে। অর্থাৎ দুটো রেখার যে ঢাল, সে ঢাল দুইটা একটা সাধারণ কোনো ঢাল নয়, আলাদা আলাদা ঢাল। এই আলাদা আলাদা ঢাল হওয়ার কারণে আসলে MRS XY A MRS XY B সমান হলেও এটা দামের অনুপাতের সমান হবে না শিক্ষার্থীরা। এজন্য এই বিন্দুতে ভোগের ক্ষেত্রে প্যারেটোর কাম্যতা অর্জিত হবে না। ঠিক আছে, এখন এটা বাদ গেল। এখান থেকে আমরা আসব এই তিনটা পয়েন্টে, পি আর কিউ। প্রথমে পিতে আমরা আসি। এখান থেকে যদি এইখানে আসি, পিতে এসে দেখি যে এটা এর নিরপেক্ষ রেখা A1 এর উপরেই অবস্থিত। দেখো, তাহলে এর উপযোগ আগের মতোই আছে, কিন্তু এখানে থাকাকালীন বি এর উপযোগ ছিল কত? B1, সেটা বেড়ে হয়ে যাচ্ছে B1 থেকে B3। আমরা জানি যে যতই এদিক থেকে এদিকে আসা হয়, বি এর উপযোগ বাড়ে। অর্থাৎ যখনই আমরা ই বিন্দু হতে পি বিন্দুতে আসলাম, এ এর উপকার বা উপযোগ কমছে না, কিন্তু বি এর উপকার বা উপযোগ বেড়ে যাচ্ছে। অর্থাৎ ই বিন্দুর তুলনায় পি বিন্দু একটি দেশের ভোগের ক্ষেত্রে অধিক কাম্য একটা বিন্দু, কারণ এখানে সার্বিকভাবে উপকার বা উপযোগ বেড়ে যাচ্ছে। এবার আমরা ই থেকে আরে যাই। আরে গিয়ে আমরা দেখব যে এখানে বি এর যে নিরপেক্ষ রেখা, সেটা এই ইতে যা ছিল আর এতেও তাই। অর্থাৎ বি এর উপকার বা উপযোগের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছ যে এ এর উপকার A1 থেকে বেড়ে A3 হয়েছে। অর্থাৎ এ এর উপকার বা উপযোগ বেড়ে যাচ্ছে। তাহলে সার্বিকভাবে দেশে উপযোগ বেড়ে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় ই এর তুলনায় যেমন পি বিন্দু অধিক কাম্য, ই এর তুলনায় আর বিন্দু অধিক কাম্য। এবার আমরা বিবেচনা করব যে আসলে কিউ বিন্দুতে কী অবস্থা হয়। কিউ বিন্দু যদি আসি, তাহলে এখান থেকে পি থেকে যখন কিউয়ে যাওয়া হয়, তোমরা দেখো যে এ এর অবস্থা ভালো হয়, এ বেশি উপযোগ পায়, কিন্তু বি এর অবস্থা খারাপ হয়। B3 থেকে কমে B2 হয়ে যায়। অর্থাৎ একজনকে খারাপ করে আরেকজনের ভালো করা যাচ্ছে। আবার আর এর থেকে যদি কিউতে আসি, একই অবস্থা, বি এর অবস্থা ভালো হয়, কিন্তু এ এর অবস্থা খারাপ হয়। এভাবে চুক্তিরেখার প্রতিটা বিন্দুতে আমরা দেখতে পারি, এখানে তিনটা বিন্দু নেওয়া হয়েছে পি কিউ আর, যে একজনের ক্ষতি করেই কেবল আর একজনের উন্নতি করা বা মঙ্গল করা সম্ভব হচ্ছে। তাই চুক্তিরেখার প্রত্যেকটা বিন্দু ভোগের ক্ষেত্রে সমাজের জন্য কাম্য বিন্দু। এখানে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে যে প্রত্যেকটা বিন্দুই সমাজের জন্য কাম্য বিন্দু, কিন্তু চুক্তিরেখার বাইরে যেমন ই বিন্দু সমাজের জন্য কোনোভাবেই কাম্য না। কারণ ই বিন্দুতে MRS XY AB এবং MRS XY B পরস্পরের সমান হলে সেটা কি বলে দামের অনুপাতের সমান হচ্ছে না, কিন্তু এই চুক্তিরেখার প্রত্যেকটা বিন্দুতেই সেটা সমান হবে একই সাথে। কারণ হচ্ছে যে এখান দিয়ে যদি আমরা একটা
স্পর্শক আঁকি তাহলে দেখব যে এই স্পর্শকটা উভয় রেখার একটা সাধারণ বা কমন রেখা, প্রত্যেকটা বিন্দু দিয়ে এরকম পাওয়া যাবে। এজন্য প্রত্যেকটা বিন্দুরে এমআরএস XY এ এমআরএস XY বি পরস্পর কার সমান হবে? উভয় দ্রব্যের দামের অনুপাতের সমান হবে। এজন্য চুক্তিরেখার প্রত্যেকটা বিন্দুই ভোগের ক্ষেত্রে কাম্য বিন্দু। তো এভাবে আমরা এজ ওয়ার্ড বক্সের সাহায্যে একটি দেশে দুজন ভোক্তা এবং দুটি দ্রব্য নিয়ে আমরা দেখতে পারি যে কিভাবে একটা চুক্তিরেখা একটা সমাজের জন্য সবচেয়ে বেশি কাম্য বিন্দুগুলো দেখাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব, আমরা পড়ব যে অন্য দুটো শর্ত যে আছে সেই দুটো শর্ত কি। তো ভালো থেকো তোমরা, সুস্থ থাকো, খুদা হাফেজ।